নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 10 তারিখ প্রত্যেকটা স্কুলে পোর্টাল খুলে যাওয়ার কথা। 10 তারিখের আগেই পোর্টালটা খুলে যায়, 4-5 তারিখ থেকে খুলে যায়। তাতে তথ্যগুলোকে আপডেট করতে হয় সমস্ত নির্দিষ্ট স্কুলগুলোতে, যাতে শিক্ষকদের মাইনে হয়। সেটা 9 তারিখ গভীর রাতে খোলা হলো, এবং তার আগে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে শিক্ষা দপ্তর থেকে সংশ্লিষ্ট ডিআইদের সঙ্গে ভার্চুয়ালি বলা হলো যে আপনারা তো কিছু জানেন না, আপনারা স্কুলে হেডমাস্টারদের বলুন, তারাও তো কিছু জানেন না, নর্মাল কোর্সে যা হওয়ার হতে দিন। আলটিমেটলি হলোটা কি বলুন তো? যে শিক্ষকরা ভাবছেন যে তাদের মাইনে আগামী মাসের 1 তারিখ নর্মাল কোর্সে সব ঠিকঠাক মতো হবে, তারাও পড়লেন বিপদে স্কুলের প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জ পড়লেন বিপদে, একই সঙ্গে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস ডিআই। তার কারণ লিখিতভাবে কোনো নোটিশ নেই, লিখিতভাবে কোনো বিজ্ঞপ্তি নেই, লিখিতভাবে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসকে কোনো লিখিত নির্দেশিকা নেই। এইবার ধরুন যদি কন্টেম্পট অফ কোর্ট হয়, হবেই। কন্টেম্পট অফ কোর্ট হয় যে আদালত বলেছে 26-25,735 জনের চাকরি চলে গেছে, এই প্যানেলটা সম্পূর্ণভাবে বাতিল। তারপরেও কি করে এই নির্দিষ্টভাবে এই পোর্টাল খুলে সমস্ত যোগ্য এবং অযোগ্যকে মিশিয়ে তালিকাটায় ছেড়ে দেওয়া হলো? যদি ধরুন এটা হতো যে অযোগ্যদের বাদ দিয়ে আপনারা যোগ্যদের নামগুলো রাখুন, খুব বেশি অসুবিধা হতো না, কিন্তু এরা অযোগ্যদেরও মিশিয়ে দিল এখানে। ভালো করে খেয়াল করে দেখুন, যারা অযোগ্য, যারা টেন্টেড, যারা জালিয়াতি করে তৃণমূল কংগ্রেস নেতাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছেন, চাকরি ম্যানেজ করেছেন, তাদের নামটাও এই পোর্টালের মধ্যে মিশিয়ে দেওয়া হলো যোগ্যদের সঙ্গে। আরেকবার জালিয়াতির কত ফর্ম একটু ভেবে দেখুন। মানে আমি বলছি এরপর কি বিপদে কারা বিপদে পড়বেন? ডিআই বিপদে পড়বেন, স্কুলের টিচার ইনচার্জ বিপদে পড়বেন, স্কুলের হেডমাস্টার বিপদে পড়বেন, এমনকি যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তারাও সমস্যায় পড়বেন। কারণ সরকারি কোষাগার ট্রেজারি সেইখান থেকে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করে যখন টাকা ঢুকবে, তখন সেই টাকা সুদসহ তাদের ফেরত দিতে হবে। স্কুলে হেডমাস্টার এবং টিচার ইনচার্জরা কন্টেম্পট অফ কোর্টের মধ্যে আসছেন। লিখে রাখুন, কান খুলে শুনে রাখুন, স্কুলে হেডমাস্টার এবং টিচার ইনচার্জরাও এই পার্টে কন্টেম্পট অফ কোর্টে জড়িয়ে যাচ্ছেন। আপনারা তো বলবেন যে কিসের জন্য, আমরা তো কিছু জানি না, সবই তো ডিআই অফিস থেকে করেছেন। আপনাদের তরফ থেকে যে সমস্ত চিঠিপত্র করা হচ্ছে বা ডিআইয়ের সঙ্গে লিগ্যাল বা চিঠিপত্র করেসপন্ডেন্স করা হচ্ছে, সেই করেসপন্ডেন্সের মধ্যে কোনো জায়গায় কি আপনারা নির্দিষ্টভাবে উল্লেখ করে দিতে পারছেন যে এরা টেন্টেড ক্যান্ডিডেট, এদের নাম আমরা পাঠালাম না বা এদের নামটা থেকে গেল? আপনারা ডিআইয়ের ঘাড়ে দোষ চাপাবেন, ডিআই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ঘাড়ে দোষ চাপাবে, কিন্তু অফিসিয়ালি লিখিত কোনো সার্কুলার নেই। একটু ভালো করে খেয়াল করে দেখুন। এটা আমাকে ভাবিয়েছিল গতকাল রাত্রে যখন এই প্রতিবেদন পেশ করছি, গতকাল রাত্রে গভীর রাতে যখন শুনলাম যে সমস্ত স্কুলগুলোর পোর্টাল খুলে গেছে এবং ব্যাপক আন্দোলন, সমস্ত ডিআই অফিসের তালা, যোগ্য শিক্ষকরা রাস্তায় নেমেছেন। আজও যখন এই প্রতিবেদন পেশ করছি তখন সেই বর্ষণসিক্ত কলকাতায় তারা শিয়ালদা থেকে দুপুর 1:30টার সময় ডরিনা ক্রসিংয়ের পথে হাঁটলেন। আজকে সারা রাত জাগবেন, কীভাবে জাগবেন জানি না। তারপর ইতিমধ্যে বেশ কিছু ছাত্র বা শিক্ষকরা তারা স্কুল সার্ভিস কমিশনের সামনে খোলা আকাশের নিচে ঘাসের ওপর অনশনে বসে গেছেন, রিলে অনশনে বসেছেন। প্রশাসনের তরফ থেকে সামান্য ত্রিপলটুকু পর্যন্ত ব্যবস্থা করে দেওয়া হয়নি। সাধারণ নাগরিক সমাজ তারাও পা মেলাচ্ছেন, ডাক্তাররা পা মেলাচ্ছেন, ক্রমাগত সমস্ত রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় আন্দোলনে সামিল হচ্ছেন। এই যখন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সরকার আরেকবার প্রতারণা করল শিক্ষক সমাজের সঙ্গে। লিখিত সার্কুলার, আমার যদি গার্ডস থেকে আমি লিখিত সার্কুলার করব যে আমি কোর্টে পিটিশন করেছি, কোর্টে আমি আমার লিখিত আবেদন মধ্যশিক্ষা পর্ষদ এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে করেছি, তার ভিত্তিতে আমরা নির্দেশ দিচ্ছি আপনারা যোগ্য অযোগ্য সমস্ত তালিকাগুলোকে লিখিতভাবে সমস্ত কমপ্লিট লিস্টটাকে আপনারা দিন, তাদের মাইনে যাতে হয় তার ব্যবস্থা করার জন্য। বলতে পারতেন, সেটা কিন্তু করেননি। লিখিতভাবে কোনো সার্কুলার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ডিআইয়ের অফিসে আসেনি, জেনে রাখুন। কোনো সার্কুলার ডিআইয়ের কাছ থেকে কোনো টিচারের কাছে, টিচার ইনচার্জ কিংবা হেডমাস্টারের কাছে বা হেডমিস্ট্রেসের কাছে আসেনি। অথচ সমস্ত প্রসেসিংগুলো করা হচ্ছে অন দ্য বেসিস অফ ভার্বাল ইনস্ট্রাকশন। এইখানেই পড়বেন বিপদে টিচার ইনচার্জ, এইখানেই পড়বেন বিপদে হেডমাস্টার, এইখানেই পড়বেন বিপদে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস। সুপ্রিম কোর্টে কন্টেম্পট অফ কোর্ট হচ্ছে এইটা নিয়ে, এবং এর ফলে একটা ব্যাপক গণ্ডগোলের মধ্যে, আশঙ্কার মধ্যে পড়বেন। আমি বলছি একটা সরকার কতভাবে মানুষকে ঠকায়। দেখুন, যোগ্যতার ভিত্তিতে 17-18 হাজার শিক্ষক, তাদের তো ঠকিয়েছেন। মিরার ইমেজটা কারুর একটা বাড়ির আলমারির লকারে লুকোনো আছে, দায়িত্ব নিয়ে বলছে এটা লুকোনো আছে।
তার কারণ সেখান থেকে তারা RTI এর কপি রেজাল্ট দিয়েছেন, কিন্তু এখন সেটা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। যে নাইসাকে যে হার্ড ডিস্কটা উদ্ধার করেছে সিবিআই, সেই হার্ড ডিস্কের কপি স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে, আলাদা একটা হার্ড ডিস্ক আছে, সব আছে, লুকিয়ে রেখেছে। শুধু ওই চোরগুলোর চাকরি বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই কাণ্ডটা করছে, ব্রাত্য বসুরা এই কাণ্ডটা করছে। ফলত পরিস্থিতি কিন্তু আরও ক্রমশ জটিল হচ্ছে। এই সময় দাঁড়িয়ে যোগ্য শিক্ষক যাদের পথে বসিয়ে দিয়েছে সরকার, যাদের পেটে লাথি মারছে পুলিশকে দিয়ে, মনোজ ভার্মার পুলিশকে দিয়ে, সেই শিক্ষকরা আরও সংঘবদ্ধ হন, আরও সমবেতভাবে অত্যন্ত জোরালো একটা আন্দোলন করুন, এবং এমন একটা আন্দোলন করুন যাতে সরকারটা নড়ে যায়। তার কারণ এই সরকারকে না তাড়ালে এই সরকার এই প্রতারণা কিন্তু আরও করবে, যা এবারও করলো। আমি ভাবছিলাম যে দেখুন, একবার তো 25,735 জনের চাকরি খাওয়ার ব্যবস্থা করলো, সমস্ত কিছু। এটা যদি আগে ওই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির রায়টা যদি মেনে নিয়ে যারা অযোগ্য তাদের চাকরিটা চলে যেতে দিতেন নির্দেশ, যেটা এখনও দিতে হবে, সেটা যদি সেই সময় নির্দেশ দিতেন, তাহলে যোগ্যদের নিয়ে টানাটানি ডিভিশন বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছতোই না। ভেবে দেখুন তো কতদিন ধরে এই অনিশ্চয়তা আপনাদের যারা যোগ্য তাদের জীবনে বাঁচিয়ে রেখেছেন এই ভদ্রমহিলা মমতা বন্দ্যোপাধ্যায়। জাস্টিস গাঙ্গুলি থেকে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ, সেখানে হেরে গিয়ে জাস্টিস অনিরুদ্ধ বসু বেঞ্চ, সেখানে স্টে অর্ডার করে একটার পর একটা মামলা, শেষ পর্যন্ত সেই মামলাগুলো কলকাতা হাইকোর্টে ফিরল। সেই কলকাতা হাইকোর্টে ফেরার পর বেঞ্চ নির্ধারণ করতে বললো, সেখানে জাস্টিস দেবাংশু বর্ষাকে ডিভিশন বেঞ্চের দেওয়া হলো। তারপর দীর্ঘ শুনানি হলো, শেষ পর্যন্ত সমস্ত এইগুলো 25,735 জনের চাকরি বাতিল হলো। সেইটা নিয়ে আবার সুপ্রিম কোর্ট যা হলো, সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড়, জাস্টিস সঞ্জীব খান্না করে দীর্ঘ 1 বছর শুনানির পর শেষ পর্যন্ত জানলো 25,735 জন যে আমাদের আর চাকরি নেই। অর্থাৎ চাল আর কাঁকড় মিশিয়ে দেওয়ার ফলে আলটিমেটলি এটা হলো, চোরগুলো চাকরি বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, তৃণমূল কংগ্রেস দলটা পুরো চাকরিটা খেয়ে নিল যোগ্যদের। এই তো বাস্তবতা। এই বাস্তবতার সময় তো এখন একটু প্রতারণা তো কমানো দরকার, কিন্তু এই ভদ্রমহিলার মজ্জায় আছে, মানে প্রশাসনিক মজ্জায় আছে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি। তা নাহলে আজকের দিনে দাঁড়িয়ে কোনো লিখিত সার্কুলার জারি না করে মৌখিকভাবে ডিআইকে ফাঁসাচ্ছেন, মৌখিকভাবে টিচার ইনচার্জকে ফাঁসাচ্ছেন, মৌখিকভাবে হেডমাস্টারদের ফাঁসাচ্ছেন। সব তো টান পড়বে সুপ্রিম কোর্টে, অপেক্ষা করুন। আমি সরাসরি এই বিষয় নিয়ে গিয়েছিলাম আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির কাছে, কি বললেন শুনুন। তরুণ, সন্ময়দা বলছি। নমস্কার। নমস্কার বলছি। আর তুমি তোমার ফেসবুক পোস্টে একটা খুব রাইটলি পয়েন্ট আউট করেছো একটা অ্যাঙ্গেল, যেটা আমার খালি বারবার আমাকে গতকাল রাত্রিবেলা যখন দেখলাম আনন্দবাজার পোর্টালে বেরোলো যে সমস্ত পোর্টাল ওপেন করে দেওয়া হয়েছে এবং সেখানে যোগ্য অযোগ্য সবার নামগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যে পয়েন্টটা বলেছো যে স্কুলের ডিআই, স্কুলের হেডমাস্টার, এরা সব কন্টেম্পট অফ কোর্টের অ্যাকশনের মধ্যে পড়বে, একটু ব্যাখ্যা করবে? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কাজ করেছে। হ্যাঁ, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে এ দোষী ও দোষী, তিনি একদম ধবধবে ভরসা কানাই, তার কোনো দোষ নেই। হ্যাঁ, এইটার বেসিক জিনিস আমাদের একটা বোঝা উচিত। চাকরি বাতিল মামলা যখন চলছিল, ডিভিশন সুপ্রিম কোর্টে যখন গেল, সুপ্রিম কোর্ট থেকে যখন ডিভিশন বেঞ্চে ফেরত আসলো, তখন সুপ্রিম কোর্ট বলে সবাইকে শুনতে হবে, বলে ডিআই অফিসটা থ্রুতে সবাইকে নোটিশ করা হলো। যারা যারা পার্টি হতে চেয়েছিল তারা পার্টি হয়েছিল, সুতরাং মামলা চলছিল, এটা সবাই জানতো। মামলার পার্ট সবাই, যে ইচ্ছা করেছিল লয়ার দিয়েছিল, যে ইচ্ছা করেছিল দেয়নি। তারপর চাকরি বাতিল হলো, মামলা সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট হাইকোর্টে ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে অ্যাফার্ম করলো, মানে চাকরি বাতিল। প্রায় 26,000 চাকরি বাতিল হলো শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। তারপর চাকরি বাতিল মানে মাইনে বন্ধ, কোয়াইট নর্মাল, এর মধ্যে রকেট সায়েন্স বোঝার কিছু নেই। ডিআই স্কুলগুলোর সিস্টেম কিভাবে চলে, স্কুলগুলো থেকে একটা রিকুইজিশন করা হয় যে এই মাসে স্যালারি বাবুর এত টাকা লাগবে, এটা পোর্টালের মাধ্যমে টিচারদের ডিটেল দিয়ে। এই কনফিউশনের জন্য পোর্টালটা বন্ধ করে রেখেছিল সরকার প্রথমে। তারপর গতকাল একটা আন্দোলন হয়, আপনারা জানেন, সেই আন্দোলনের পরে পোর্টালটা খুলে দেওয়া হয় এবং একটা ভিডিও, আমার কাছে যা খবর আছে, একটা ভিডিও বার্তা দেওয়া হয়। প্রত্যেকটা ডিআই স্কুলগুলোতে একটা ভিডিও বার্তা দেয় যে আপনারা তো জানেন না কাদের চাকরি গেছে, কাদের চাকরি যায়নি, সবাই আপনাদের সহকর্মী, সহকর্মীদের নামটা আপনারা পাঠান, আমরা তো আপনাকে চিঠি করিনি। কিন্তু বেসিক জিনিস হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার, সবাই যেখানে পার্টি, সবাই আলাদা করে অর্ডার করা দরকার, জানানোর দরকার নেই, তারা এমনিতেই জানে। ডিআইদের মাধ্যমে একটা বলানো হলো, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ডিআইদের বলা হয়েছিল, ডিআইরা টিআইসিদের বা হেডমাস্টারদের বললো, হেডমাস্টার সেই হিসাবে যোগ্য বলবো না, চিহ্নিত অযোগ্য এবং অচিহ্নিত যারা আছে বাদবাকি যারা, তাদের নামটা দিয়ে দিল। এর ফলে দুটো প্রবলেম হবে। ফার্স্ট থিং, চাকরি বাতিল গেছে, তাও মাইনের জন্য নামটা দেওয়া হলো, অবভিয়াসলি ইটস অ্যাক্ট অফ কন্টেম্পট। এই 25,000 বা 26,000 চাকরিটা গেছে সবাই জানে, তারপর মাইনে দেওয়ার, কোষাগার থেকে মাইনে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে, এটা অ্যাক্ট অফ কন্টেম্পট। এবং অদ্ভুত ভাবে এই পুরো দায়টা গিয়ে পড়বে ডিআইদের ওপর, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে তাদের ওপর, এবং সব থেকে ছোট পেয়াদা হবে এটার স্কুলগুলোর টিআইসি বা প্রধান শিক্ষক। একদম। এবং এর একটা নেক্সট পার্টও আছে,
যদি আমাদের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হয় এটা নিয়ে বা প্রাপ্তবয়স্ক শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করা হয়, তিনি পরিষ্কার বলে দেবে আমি তো কিছু জানতাম না, আমি আমি কিছু তো বলিনি। জানি না। এক্স্যাক্টলি যেরকম করে, কারণ এখানে পাঠানো হচ্ছে একদম ছোট পেয়াদাদের, মানে হেডমাস্টারদের এবং টিআইসিদের। হেডমাস্টার এবং টিআইসিরা যারা এটা করছেন তারা করুন, তারা চাকরি করেন, আমার বিশেষ কোনো কিছু বলার নেই। এর মধ্যে অনেকেই যোগ্য আছে, যাদের মাইনেটা বন্ধ করা সত্যিই কষ্ট হবে। তারা যেন লিখিত একটা ইনস্ট্রাকশন নিয়ে নেয় তার অথরিটির কাছ থেকে যে আপনারা আমাকে বলছেন তাই জন্য আমরা করছি, নাহলে কালকে দিন এদের চাকরি নিয়ে টানাটানি হবে, এরা ঝামেলা হবে, সুপ্রিম কোর্টের সামনে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আমি তোমাকে একটা প্রশ্ন খুব স্পেসিফিক করছি এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ইন রাইটিং নোটিশ তো তারা দেননি, এখন যদি বলেন এখন স্কুল শিক্ষা দপ্তর দেবে কেন? কয়রা ইন রাইটিং নোটিশ? মানে ইন রাইটিং নোটিশ মানে আমি বলছি স্কুল শিক্ষা দপ্তর থেকে ডিআই কে কিংবা টিচার ইনচার্জ। ভিডিও বার্তা গেছে নাকি? ভিডিও বার্তা গেছে, ফোনে বলা হয়েছে, ফোনে বলা হয়েছে, কিন্তু তার কোনো ভ্যালু নেই। যারা করছেন আমি বললাম একদম ছোট লেভেলে যারা তারা মরবেন, তাদের জ্বালাতন হবে, তাদের কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে সুপ্রিম কোর্টের সামনে, তাদের চাকরি টানাটানি হবে। তাদের নিজেদেরকে সেভ করার জন্য উচিত অবিলম্বে ইন রাইটিং একটা লেটার নেওয়া এদের কাছ থেকে। না হলে এই যোগ্য এই দেখুন 26,000-এর মধ্যে অনেকেই তো যোগ্য আছে, তারা আজকে বলি হচ্ছে এই সরকারের জন্য, আবার এদেরকেও বলি করে দেবে এই সরকার। চাকরি না থাকলে মাইনে দিতে না হলে সরকার সব থেকে খুশি। লক্ষ্মীর ভান্ডার দিলে যেখানে চাকরি হয়ে যায় সেখানে শিক্ষক রেখে লাভ কি বলুন তো? মানে পরিস্থিতিটা এখন যেখানে গিয়ে দাঁড়ালো, আরো একটা অ্যাঙ্গেল তুমি উল্লেখ করেছো, সুদ সহ তাদের টাকাও তো ফেরত দিতে হবে। দিতে হবে। কেন বলছি? তারা টাকাটা পাওয়ার অথরাইজ নয়, কারণ তাদের চাকরি আজকের দিনে নেই, রাইটলি ও রংলি তাদের চাকরিটা আজকের দিনে নেই। তারা যদি মাইনে রিসিভ করে সেই টাকাটা সুদ সহ ফেরত দিতে হবে তাদেরকে। তারা রিসিভ বড় কথা হচ্ছে ট্রেজারি থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে এবং সেটা এবার অনেকে মনে করতে পারেন যে না, যে ফেরত না দিলে কি হয়, তাদেরকে বলে দিই পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট আছে, যদি না দেয় তারা এই পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অনুযায়ী এদের বিরুদ্ধে প্রসেস আনা দরকার হলে এদের সম্পত্তি বিক্রি করেও টাকাটা উদ্ধার করতে পারে। কিন্তু সরকারের কাছে পাওয়ার আছে। সরকার এদেরকে বাঁচানোর জন্য নিজেকে বলি দেবে না, বরঞ্চ এদেরকে বলি দিয়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবে, যেটা করছে। তুমি কি জানো আরেকটা খবর তোমাকে ইন অ্যাডিশন বলে রাখি, যে অযোগ্য যারা টেন্টেড তাদের দিয়ে আবার একটা অ্যাসোসিয়েশন তৈরি করে ফেলা হয়েছে তৃণমূল থেকে। হ্যাঁ, অবভিয়াসলি করা হবে, কারণ এরা টাকা দিয়েছিল, এরা টাকা দিয়ে চাকরি পেয়েছিল। এদের কাছে টাকা ফেরত দিতে হয় দাদা, তাহলে তৃণমূল নেতাদের পিঠের চামড়া উঠে যাবে। প্রবলেমটা বুঝুন। প্রবলেমটা হচ্ছে এরা হয়তো 20 লাখ টাকা দিয়ে চাকরিটা পেয়েছিল, এরা কাজ করেছে হয়তো 36 লাখ টাকা স্যালারি পেয়েছে, তার 12% ইন্টারেস্ট ফেরত দিতে হবে। মানে টাকা দিয়ে চাকরি, যেই মাইনেটা পেয়েছিল তার উপর আবার ইন্টারেস্ট দিয়ে ফেরত, প্লাস এত বছর বেকার খাটনি। তো এদের অবস্থা তো বেসিক্যালি আরো খারাপ। এরা তো ছেড়ে কথা বলবে না। এদের জন্যই বারবার এদেরকে বাঁচানোর জন্যই যোগ্য এবং অযোগ্যকে মিশিয়ে দিয়ে অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিচ্ছিল এই সরকার, এবং দিয়েওছে তাই।